তো ওয়েলকাম এভরিবডি টু দ্য সেশন। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আর স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন স্যার দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, আমরা শুরু করি তাহলে। যারা জয়েন করেছেন ওয়েলকাম, যারা বাকি আছেন অলরেডি তো জয়েন করবেন। আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 16 অ্যাবাউট টেক্সট বুক এখান থেকে শুরু করব। And name of the chapter is capital structure basic concepts. তো আজকে ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে ডিটেইলসে আলাপ করব। অলরেডি আমাদের হয়তো আইডিয়া আছে ক্যাপিটাল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, সেটি সবাই কম বেশি জানি আমরা। তো এখানে আমরা ডিটেইলসে দেখব যে হোয়াট শুড বি দ্য ক্যাপিটাল স্ট্রাকচার, ডেজায়ার্ড ক্যাপিটাল স্ট্রাকচার ফর দ্য ফার্ম, এবং সেগুলি ডিটেইলসে আমরা আলাপ করব ইনশাআল্লাহ। তো প্রথমেই যদি আমরা একটু রিভিউ করে নিই যে হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার। So already you know in capital structure mean the combination of different sources of finance of a corporation. কর্পোরেশনের তাদের যে সোর্সেস অফ ফাইন্যান্স রয়েছে এর মধ্যে মেজর দেয়ার আর টু সোর্সেস, একটি হলো ডেট আর একটি হলো ইকুইটি। এবং এই ডেট এবং ইকুইটি কম্বাইন্ডলি একসাথে আমরা বলছি টোটাল ক্যাপিটাল। এবং এই ক্যাপিটালের মধ্যে কোন সোর্স থেকে কি পরিমাণ ফাইন্যান্সিং রয়েছে সেটিকে আমরা বলছি স্ট্রাকচার। তো এখানে পাই মডেলের মাধ্যমে আমরা সেই স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করতে পারি। পাই মডেল এখানে যে দেখতে পাচ্ছেন গ্রাফ, এই পাই মডেল বলতে এখানে দেখেন ভ্যালু অফ ফার্ম। প্রথম এখানে দেখা যাচ্ছে স্টক হলো 40%, বন্ড হলো 60%। তার মানে বন্ড হলো আমাদের ডেট, স্টক হলো ইকুইটি। আবার পরের স্ট্রাকচারে কি আছে, এখানে স্টক 60% এবং বন্ড 40%। মানে দুই ধরনের স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই যে স্ট্রাকচার, এর মাধ্যমে আমরা কি জানতে পারি? এর মাধ্যমে আমরা জানতে পারি যে ফার্মের টোটাল ক্যাপিটাল কোন কোন সোর্স থেকে ফান্ড কালেকশন করা হয়েছে, রেইজ করা হয়েছে, সেই বিষয়টি এই মডেলের মাধ্যমে আমরা জানতে পারি। তো এখানে এই কারণে যদি আমরা ডিফাইন করি যে ক্যাপিটাল স্ট্রাকচার বলতে কি বোঝায়, সহজেই আমরা বলতে পারি ইট ইজ দ্য কম্বিনেশন অফ different sources of financing of the corporation and it can be represented through a pie model. এই কারণে এটাকে পাই থিওরিও আমরা বলতে পারি, যখন এটাকে পাইয়ের মাধ্যমে, পাই চার্টের মাধ্যমে আমরা সোর্স গুলিকে শো করি, রিপ্রেজেন্ট করি। তো নরমালি একটি ফার্মের মেজর টু সোর্সেস রয়েছে, সেগুলি কি কি? একটি হলো ডেট আর একটি হলো ইকুইটি। এর বাইরে আর কি রয়েছে? সবগুলি এর মধ্যেই। ইকুইটি বলতে স্টক বা শেয়ার। তো শেয়ার হয়তো আমরা বলতে পারি কমন শেয়ার রয়েছে, প্রেফার্ড শেয়ার রয়েছে। আবার ডেট এক কথায় অল দ্য অব্লিগেশনস দ্য কোম্পানি হ্যাভ। তো এই সবগুলি হলো ডেট। এর মধ্যে লোন হতে পারে, সেটিও একটি ডেট। এর মধ্যে বন্ড হতে পারে, এর মধ্যে ডিবেঞ্চার হতে পারে। তার মানে অল কাইন্ডস অফ লোনস এন্ড বন্ডস, এই সবগুলিকে একসাথে এক কথায় আমরা বলছি ডেট, DEBT, ডেট। আর একটি হলো ইকুইটি আর স্টক। তাহলে আমরা একটি ফার্মের ক্যাপিটাল স্ট্রাকচার বলতে এই কম্বিনেশন কি বুঝবো, যে ফ্রম হুইচ সোর্স দ্য কর্পোরেশন রেইজ ফান্ডস, কোন কোন সোর্স থেকে ফান্ড রেইজ করে, এবং হোয়াট শুড বি দ্য কম্বিনেশন। এখানে আমরা এটি তো কনসেপ্টই জানলাম যে ক্যাপিটাল স্ট্রাকচারটা কি, কিন্তু এখানে আমাদের মূল ফোকাস পয়েন্ট হলো কোন কম্বিনেশনে বা কোন স্ট্রাকচার আমরা ফলো করব। মানে 40-60, 60-40, 50-50, 30-70, মানে যে কোনো কম্বিনেশনই তো হতে পারে।
তো সেক্ষেত্রে দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার উইল ডিসাইড হোয়াট শুড বি দ্য স্ট্রাকচার। স্ট্রাকচার কি হবে সেটি আমরা এখানে ডিসিশন মেক করবে কে? ফাইন্যান্সিয়াল ম্যানেজার। তার মানে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ম্যানেজার ইউ উইল ডিসাইড যে কোন কম্বিনেশনে আপনি যাবেন। বিফোর দ্যাট ইউ নিড টু কিপ ইন মাইন্ড যে কোন জায়গাতে গেলে, মানে কোন স্ট্রাকচারে গেলে আপনার ফার্মের ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন উইল বি এনশিওরড বিকজ দ্যাট ইজ দ্য আলটিমেট গোল অফ দ্য বিজনেস ফার্ম। তার মানে গোলটা তো সবসময় মাথায় রাখতেই হবে যে কর্পোরেশনের আলটিমেট গোল যেহেতু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, তাহলে সেটি মাথায় রেখেই ডিসিশন মেক করতে হবে যে হুইচ কম্বিনেশন উইল বি এনশিওর দ্য আলটিমেট গোল। তাহলে কোন কম্বিনেশনের মাধ্যমে এনশিওর হবে সেটি এখান থেকে আমরা এই বিষয়টি জানব। তাহলে এখানে দুইটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে before setting up the capital structure. কি? Number one, why should the stockholders in the farm care about maximizing the value of the entire farm? And secondly, what ratio of debt to equity maximize the shareholders interest? আচ্ছা, তার মানে এখানে কেন এই শেয়ার হোল্ডার বলতে কোম্পানির ওনার, তারা কেন ম্যাক্সিমাইজিং দ্য ভ্যালু অফ দ্য ফার্ম এটি নিয়ে কনসার্ন, মানে যেটা অবজেক্টিভ বা আলটিমেট গোল বলেছি আমরা, এটি নিয়ে কেন তারা কনসার্ন, এটা হলো একটা বিষয়। আর সেকেন্ডলি, ডেট ইকুইটি রেশিও কোন কম্বিনেশনে থাকলে আমাদের এই শেয়ার হোল্ডার্স ইন্টারেস্ট ম্যাক্সিমাইজ হবে। একটা হলো তারা এ নিয়ে কনসার্ন কেন, আর সেকেন্ডলি হলো কিভাবে এটা ম্যাক্সিমাইজ করা যাবে। তো ফার্স্ট কোশ্চেন যদি আমরা ফোকাস করি যে ওয়াই দ্য শেয়ার হোল্ডার্স কনসার্ন about the maximizing the value of the entire firm. Suppose you are a shareholder of a company. আপনি একটি কোম্পানির শেয়ার হোল্ডার, মানে ওই কোম্পানির ওনার। তার মানে কি? তার মানে হলো ইউ হ্যাভ অলরেডি পারচেসড সাম শেয়ার অফ দ্যাট কোম্পানি। ওই কোম্পানির কিছু শেয়ার আপনি কিনেছেন। কত টাকার শেয়ার কিনেছেন? আচ্ছা, ধরলাম 5 লাখ টাকার শেয়ার কিনেছেন। তাহলে আপনি ওই কোম্পানিতে ইনভেস্ট করেছেন 5 লাখ। কবে কিনেছেন? আচ্ছা, ধরলাম এই মাসে কিনেছেন। এখন আফটার 1 ইয়ার হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন? এই শেয়ার যে কিনেছেন কি পারপাসে কিনেছেন, আপনি কি চাচ্ছেন, কেন শেয়ারে ইনভেস্ট করলেন, কেন কিনেছেন, সেটা যদি আপনি এবার নিজে চিন্তা করেন যে আপনি আসলে শেয়ার কিনে বা এই কোম্পানিতে ইনভেস্ট করে শেয়ার মার্কেটে বা ওই কোম্পানির শেয়ার কিনে আপনার চাওয়া পাওয়াটা কি, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন? আপনার এক কথায় এক্সপেকটেশন হলো এই 5 লাখ টাকার শেয়ার 6 মাস পরে বা 1 বছর পরে যাতে এটির দাম বেড়ে মোর দ্যান 5 লাখ হয়, এটি যাতে 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ এরকমের একটি অ্যামাউন্ট হয়, এটি তো আপনার এক্সপেকটেশন। এই কারণেই তো আপনি শেয়ার কিনেছেন। তাহলে অ্যাজ এ শেয়ার হোল্ডার of the farm or as a owner of the farm, your expectation is to maximize the value of the stock. তার মানে শেয়ার হোল্ডার হিসেবে তো আপনি এটা চাচ্ছেন। তাহলে কেন চাচ্ছেন? কারণ এই টাকাটা আপনি ইনভেস্ট করেছেন, 5 লাখ টাকা ইনভেস্ট করেছেন। তো 5 লাখ টাকা যদি আপনি ব্যাংকে রাখতেন, সেখান থেকে তো আপনি কিছু প্রতি মাসে পেতেন। যদি আপনি সেভিংস সার্টিফিকেট কিনতেন, সেখান থেকেও মাসে মাসে কিছু পেতেন। ফিক্সড ডিপোজিট করলেও সেখান থেকেও একটা রিটার্ন পাওয়া যায়। তাহলে আপনি হয়তো চিন্তা করলেন যে আমি এই 5 লাখ টাকার শেয়ার কিনে এখান থেকে যে অ্যামাউন্ট আমি পাবো সেটি আমার ফ্যামিলির হাত খরচ বা কোনো কাজে আমি খরচ করব, এটি আপনার টার্গেট। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেছেন এবং আপনার টার্গেট হলো যে আপনি এখান থেকে ফ্যামিলির বাজার খরচ মেনটেন করবেন। তাহলে আমরা ধরে নিলাম কিছু সেভিংস সার্টিফিকেট রয়েছে, ওরা মাসে মাসে হয়তো 1000 টাকা পার লাখে দিয়ে থাকে। তাহলে আপনি 10 লাখে প্রতি মাসে আপনি পাচ্ছেন কত? 10,000 টাকা। তাহলে আপনি
এই সেভিংস সার্টিফিকেট কিনে আপনি প্রতি মাসে 10 লাখ টাকা ইনভেস্ট করে পাচ্ছেন প্রতি মাসে 10,000, সে দিয়ে আপনি বাজার খরচ হয়তো আপনার চলে। এখন আপনি যদি শেয়ার কিনেন, সেক্ষেত্রে আপনার টার্গেট কি? টার্গেট তো আপনার বাজার খরচ চলতে হবে এবং এই অ্যাটলিস্ট যাতে 10,000 টাকা পান এবং আরো যাতে বেশি পান, সেটাই আপনার টার্গেট। এ কারণে আপনি হয়তো 10 লাখ টাকা শেয়ার কিনেছেন এবং এন্ড অফ দ্য ইয়ার বলতে 12 মাস। তো 12 মাসে আপনার এক্সপেকটেশন তো অবশ্যই 12,000, মানে উম, এক 10 লাখ টাকায় আপনি প্রতি মাসে যদি 10,000 করে পান, তাহলে 12 মাস পরে আপনার এক্সপেকটেশন কত? 1,20,000। 1,20,000 তো সেভিং সার্টিফিকেট কিনলেও পাওয়া যায়, তাহলে শেয়ার মার্কেটে কেন ইনভেস্ট করবেন? আরো বেশি চাচ্ছেন আপনি এই কারণে। তাহলে আপনি হয়তো 1,20,000 না, আপনি 1.5 লাখ 2 লাখ টাকা চাচ্ছেন, এই কারণে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন। তাহলে যেই প্রশ্নটি আমরা প্রথমে তুললাম যে why should the stockholders in the firm care about maximizing the value of the entire firm, তাহলে শেয়ার হোল্ডাররা কেন চাচ্ছে ভ্যালু ম্যাক্সিমাইজ হোক? কারণ এটা তো তার ইনভেস্টমেন্ট ইন দ্য কোম্পানি, ইন দ্য শেয়ার। এই ইনভেস্টমেন্টের রিটার্ন যদি না বাড়ে, তাহলে তার ইনভেস্ট করে লাভ হলো কি? তাহলে শেয়ার হোল্ডার তো অবশ্যই চাইবে যে কিভাবে তার ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাইজ হয়, আর এই ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাইজ হওয়াই তো কোম্পানির ভ্যালু ম্যাক্সিমাইজেশন। কারণ কোম্পানির ভ্যালু ম্যাক্সিমাইজ হলো কি হলো না, সেটা আমরা বুঝতে পারবো কোম্পানির শেয়ারের প্রাইস বাড়লো কি বাড়লো না। তাহলে 10 লাখ টাকার শেয়ার কিনে আপনার যদি এন্ড অফ দা ইয়ার এটি যদি আপনি আরো বেশি দামে বিক্রি করতে পারেন, তাহলে আমরা কি বলবো? যে ভ্যালু ম্যাক্সিমাইজ হচ্ছে। আর যদি কম কমে যায়, তাহলে তার উল্টো হয়, ভ্যালু ম্যাক্সিমাইজ হয় না। তাহলে এটি হলো কারণ যে কেন শেয়ার হোল্ডাররা ভ্যালু ম্যাক্সিমাইজ করতে চায়, কারণ এটি তার একটা ইনভেস্টমেন্ট, সেখান থেকে সে রিটার্ন চাই, স্বাভাবিক। আর সেকেন্ড যে কোশ্চেনটি আমরা বললাম, what ratio of debt to equity maximize the shareholders interest? এখন ম্যানেজার্স অফ দ্য ফার্ম, তাদের পারফরমেন্স, তাদের অ্যাক্টিভিটিস, তাদের ডিসিশন মেকিং এর উপর ডিপেন্ড করবে ভ্যালু কি পরিমাণ ম্যাক্সিমাইজ হবে। আপনি শেয়ার হোল্ডার, আপনি তো আর কোম্পানি অপারেট করেন না, শেয়ার কিনেছেন, এই কারণে আপনি ওনার, বাট ইউ ডোন্ট নো হাউ দ্য কোম্পানি ইজ অপারেটেড, কিভাবে ডিসিশন মেক করা হয়, কিভাবে চলে, কিভাবে কি, এগুলি তো আর আপনি কিছু জানেন না। ইউ জাস্ট পারচেজ দ্য শেয়ার, সো ইউ বিকাম শেয়ার হোল্ডার। তাহলে এই কাজগুলি কে করে? ওই কোম্পানির ম্যানেজার্স, ম্যানেজারদেরকে বেতন দেওয়া হয়, তারা এই কাজগুলি করে, এমপ্লয়ি, তারা ফার্মের এমপ্লয়ি হিসেবে। আর আপনি শেয়ার কিনেছেন, আপনি ওনার, আপনি কিছু জানেন না কোম্পানি কিভাবে চলে। তাহলে ম্যানেজারদের অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে আপনার রিটার্ন। আপনি কোম্পানির শেয়ার হোল্ডার, আপনার ইন্টারেস্ট, এটি ডিপেন্ড করবে কোম্পানির যারা ম্যানেজার রয়েছে, এমপ্লয়ি রয়েছে, তারা কিভাবে পারফর্ম করে, কিভাবে ভালোভাবে দায়িত্ব পালন করে তার উপর। তাহলে তারা চিন্তা করবে, ম্যানেজার, ফাইন্যান্সিয়াল ম্যানেজার উইল ডিসাইড যে কিভাবে তাদের ফাংশন করলে আলটিমেটলি ফার্মের ভ্যালু ম্যাক্সিমাইজ পসিবল হয়। এ কারণে তারা দেখবে যে প্রতিটি ডিসিশন মেক করার জন্য, আমরা আগেই তো বলেছি হোয়াট আর দ্য কি ডিসিশনস, দেয়ার আর 3 কি ডিসিশনস। এর মধ্যে একটি হলো ক্যাপিটাল স্ট্রাকচার। এই ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে এখানে আমরা দেখব ফাইন্যান্সিয়াল ম্যানেজার চিন্তা করবে কোন কম্বিনেশনে স্ট্রাকচার মেনটেন করলে আলটিমেটলি শেয়ার হোল্ডাররা উইল বি স্যাটিসফাইড, দে উইল গেট মোর বেনিফিট। সেই অনুযায়ী তারা এটা, এই ডেট ইকুইটি রেশিওটা ফিক্স আপ করবে। তো এই দুইটা কোশ্চেন আমাদের এই কারণে মাথায় রাখতে হবে বিফোর থিঙ্কিং অ্যাবাউট টেকিং ডিসিশন অ্যাবাউট দ্য ক্যাপিটাল স্ট্রাকচার। বুঝছেন কি সবাই? जी सर। Okay, now we'll talk about maximizing farm value versus maximizing stockholders interest.
এটি আমরা বুঝতে পারবো এক্সাম্পলটি যদি ফলো করি। এক্সাম্পল 16.1, এখানে একটি কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার দেয়া আছে, সাথে সাথে বলা আছে যে এই স্ট্রাকচার তারা চেঞ্জ করতে চাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন না স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ফার্স্ট প্যারার মধ্যে আছে, দেখেন কোম্পানির নাম হলো জেই জেই স্প্রিন্ট কোম্পানি। তো এখানে এদের $1000 মার্কেট ভ্যালু। তো কোম্পানির ভ্যালু বর্তমানে আছে কত? $1000। তো কোম্পানি কারেন্টলি হ্যাজ নো ডেট, মানে কি কোনো ধরনের লোন নাই, সবই হলো নিজস্ব ক্যাপিটাল মানে ইকুইটি। এবং কোম্পানির 100 শেয়ার অফ স্টক সেলস $10 পার শেয়ার, 10 টাকা করে 100 শেয়ার রয়েছে, টোটাল 1000। এখান থেকে আপনি বুঝবেন একটি কোম্পানির ভ্যালু কত। সেই ভ্যালু বের করব কিভাবে? আমরা আমরা দেখব ওই কোম্পানির মার্কেটে শেয়ার কত, কতগুলি শেয়ার এবং প্রতিটি শেয়ারের দাম কত। এটি মাল্টিপ্লাই করলে আমরা ভ্যালু পাবো অফ দ্য ফার্ম, ওই ফার্মের ভ্যালু কত এটা বের করতে পারবো, যদি অল ইকুইটি ফার্ম হয়। আর যদি তাদের ডেট থাকে সেক্ষেত্রে এই শেয়ারের ভ্যালুর সাথে আরো ওইটাও অ্যাড করব যে কি পরিমাণ তাদের ডেট রয়েছে বা লোন রয়েছে, বন্ড রয়েছে। এই টোটালটা অ্যাড করলে আমরা ফার্মের ভ্যালু পাবো। তাহলে এখান থেকে এটি হলো ভ্যালু ক্যালকুলেশনের একটি অ্যাপ্রোচ, এটি সবাই মনে রাখবেন যে ফার্মের ভ্যালু তাহলে আমরা কিভাবে বের করতে পারি। যদি অল ইকুইটি ফার্ম হয় মানে কোনো লোন নাই, তো সেটিকে অন্য নামে বলে আনলিভার্ড ফার্ম, যে ফার্মের লোন নাই। এটি এর ভ্যালু বের করার জন্য কিভাবে করব? পার শেয়ার প্রাইস ইনটু নাম্বার অফ শেয়ার। আর যদি এটা লিভার্ড ফার্ম হয়, লিভার্ড ফার্ম বলতে যাদের শেয়ারও আছে এবং লোনও আছে, সেক্ষেত্রে আমরা তাদের ভ্যালু কিভাবে বের করব? কি পরিমাণ শেয়ার রয়েছে, নাম্বার অফ শেয়ার ইনটু পার শেয়ার প্রাইস, এটি প্লাস এর সাথে কি পরিমাণ ডেট মানে লোন, বন্ড, ডিবেঞ্চার কি পরিমাণ রয়েছে সেটি অ্যাড করব। তাহলে টোটাল যা হবে সেটি হলো ওই ফার্মের ভ্যালু। বুঝছেন? এবার ফার্মের ভ্যালু কিভাবে বের করব, বুঝবো, জানতে পারবো? শুনেছেন কি? শুনতে পাচ্ছেন? কি কেউ শুনছে না? স্যার সবাই মনে হয় একটু দূরে চলে গেছে। তাহলে কি হবে? দূরে চলে গেলে তাইলে আমি কার সাথে কথা বলবো? হুম? শুনলে তো রেসপন্স করবে, রেসপন্স না করা মানে তো শুনছে না। তাহলে এখানে আমরা আলাপ করছি ভ্যালু। প্রথম যে কলামটি রয়েছে নো ডেট, নো ডেট ফার্মের কোনো ডেট নাই, এই জন্য দেখেন ইকুইটি 1000 আর ডেট 0, ফার্মের ভ্যালু কত? 1000। এর পরের কলামে কি দেখেন, এটি হলো ফার্মের ডেট এবং ইকুইটি দুটি রয়েছে মানে লিভার্ড ফার্ম। তো লিভার্ড ফার্মের ডেট আছে, ইকুইটি আছে। তাহলে এখানে ফার্ম কি প্ল্যান করেছিল যে সে $500 লোন নেবে আর বাকিটা তার ইকুইটি থাকবে, মানে 500 এবং 500। তো এখন ইকুইটি ইকুইটি 500, লোন 500, তাহলে টোটাল 1000 ভ্যালু হবে, এটি টার্গেট ছিল। কিন্তু 500 টাকার ইকুইটি তো আর মার্কেটে 500 টাকা থাকবে না, এটি কমও হতে পারে বেশিও হতে পারে। এজন্য তিনটি অপশন এখানে দেয়া আছে, দেখেন মধ্যের টু টু অপশনে হলো 500 and 500, মানে 500
বন্ড মানে লোন আর 500 হলো শেয়ার, তাহলে এটা স্যার ভ্যালু। স্যার একটু আওয়াজটা একটু বাড়াইলে ভালো হইতো স্যার, কিছু শোনা যাচ্ছে না স্যার। কেউ শুনতে পাচ্ছেন না? স্যার সাউন্ড একটু কম শোনা যাচ্ছে স্যার। বাকিরা? আমি ঠিক শুনতেছি স্যার। এখন আমার এখানে তো সমস্যা থাকার কথা না, সবই তো ঠিক আছে। আর এখানে ক্লিয়ার স্যার, আমি শুনতেছি। তাহলে ওইখানে আপনার মাইক্রোফোন চেক করে দেখেন ঠিক আছে কিনা, বা হেডফোন চেক করে দেখেন। রাতুল লাগলে হেডফোন দেখতো একটা চেক কর। তো এখানে 500 500 এটি একটি অপশন। তারপরে 500 750, মানে শেয়ারের দাম যদি বেশি হয় তাহলে টোটাল ভ্যালু কত হলো 1250। আর থার্ড অপশনে আছে 500 লোন আর শেয়ার 250, শেয়ারের দাম যদি কম হয় সেক্ষেত্রে টোটাল ভ্যালু হবে 750। তাহলে একটি ফার্মের ডেট এবং ইকুইটি যদি থাকে সেক্ষেত্রে ভ্যালু চেঞ্জ হওয়ার, বাড়ার অথবা কমার দুইটা অপশনই থাকে, দুইটা অপশনই থাকে। অপশনই থাকে বা দুইটা পসিবিলিটি থাকে। মানে শেয়ার মার্কেট যদি ভালো হয় তখন তো ভ্যালু বাড়বে, শেয়ার মার্কেট যদি খারাপ হয় তখন আবার ভ্যালু কমবে। এখানে সেটি দেখানো আছে, দেখেন যদি মার্কেটে অ্যাজ ইউজুয়াল থাকে তাহলে 500 500 মধ্যের কলাম। যদি মার্কেট শেয়ার মার্কেট খুব ভালো তখন তো 500 টাকার শেয়ার 750, তখন লোন 500 আর 750 শেয়ার টোটাল 1250, ভ্যালু বেড়ে গেল। আর যদি মার্কেট খারাপ থাকে, শেয়ার 500 টাকার শেয়ার বিক্রি হবে 250 টাকায়, তখন তো 750 হলো ভ্যালু, মানে মার্কেটের অবস্থা খারাপ হওয়ার কারণে কোম্পানির ভ্যালু কমে গেল। তো এই হলো বাস্তবতা, এবং এই বাস্তবতার মধ্যে আমাদেরকে ডিসিশন মেক করতে হবে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করব কিনা বলতে লোন নিব কিনা, নাকি আমরা অল ইকুইটি ফার্মেই থাকবো। তো এই এক্সাম্পল থেকে স্পষ্ট যে ফার্মের ভ্যালু ম্যাক্সিমাইজের সাথে ক্যাপিটাল স্ট্রাকচারের সম্পর্ক কি। তো এটাই আমরা রিলেশনটা বুঝলাম এখানে, যে প্রথমে ফার্স্ট কলামে অল ইকুইটি ফার্ম, কারণ কোনো লোন নাই, তার মানে এই স্ট্রাকচারের মধ্যে 100% কি ইকুইটি। ইকুইটি। এরপরে কোম্পানি চাচ্ছে তারা 50-50 ডেট ইকুইটি করবে, এই স্ট্রাকচারে যাবে যেখানে 50 ডেট 50 ইকুইটি। তাহলে এটি গেলে কি হতে পারে, মার্কেট ভালো হলে পজিটিভও হতে পারে, মার্কেট খারাপ হলে নেগেটিভও হতে পারে। আর অ্যাজ ইউজুয়াল থাকলে এই 1000 এখন আছে সেটাই থাকবে। এই জন্য তিনটা কন্ডিশন এখানে দেখানো হয়েছে। এক নাম্বার কন্ডিশন হলো মার্কেটের অবস্থা ভালো, ইকোনমিক কন্ডিশন ইজ গুড বা বুম। নাম্বার 2 হলো অ্যাভারেজ অ্যাজ ইউজুয়াল। আর নাম্বার 3 হলো মার্কেটের কন্ডিশন খারাপ, বিয়ারিশ মার্কেট। তো সেক্ষেত্রে এই তিনটা কন্ডিশন দেখে আমরা ডিসিশন মেক করব আমরা ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জে যাব কিনা। তাহলে আগেই তো আমরা বলে আসছি ক্যাপিটাল স্ট্রাকচার আমরা এমন কম্বিনেশনে যেতে চাই যেখানে কোম্পানির ভ্যালু ম্যাক্সিমাইজ হয়। তাহলে 50-50 ডেট ইকুইটিতে গেলে আমাদের সামনে তিনটি অপশন রয়েছে, 1250 1000 750, ভ্যালু তিন রকমই হতে পারে। এখন আমি ডিসিশন মেক করব যে আমি স্ট্রাকচার চেঞ্জ করব যদি 1250 হওয়ার চান্স বেশি থাকে। তাহলে তার মানে মার্কেটের অবস্থা যদি ভালো থাকে, শেয়ার মার্কেট ভালোভাবে রান করছে, মার্কেটের অবস্থা দিন দিন ভালো হচ্ছে, তখনই আমি এই ভ্যালু ম্যাক্সিমাইজ হবে এবং তখনই স্ট্রাকচার চেঞ্জের ডিসিশন নিব। আর যদি এরকম হয় যে মার্কেটের অবস্থা খারাপ, ডিক্লাইন হতে পারে, তাহলে তো ভ্যালু 750 হতে পারে, তখন বলবো যে না, আমাদের ডেট ইকুইটিতে যাওয়ার দরকার নেই, আমরা অল ইকুইটি ফার্ম শুধু শেয়ার নিয়েই থাকি, লোন নেওয়ার জি স্যার। দরকার নেই। কথা বুঝছেন এবার? জি স্যার। তাহলে ভ্যালু ম্যাক্সিমাইজেশনের সাথে
ফার্মের ক্যাপিটাল স্ট্রাকচারের রিলেশনটা এখানে। আচ্ছা, তাহলে ম্যানেজার শুড চুজ the capital structure that they believe will have the highest farm value, because this capital structure will be most beneficial to the farm's stockholders. যেটা আমরা কনক্লুশন ড্র করলাম যে ম্যানেজার কি করবে, ওই ক্যাপিটাল স্ট্রাকচারটাই চুজ করবে যেটি তার ফার্মের ভ্যালু ম্যাক্সিমাইজ হয়, যেটা এতক্ষণ আমরা বললাম। ক্লিয়ার? সবাই বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে আমরা যেটি আলাপ করব ফাইন্যান্সিয়াল লিভারেজ এন্ড ফার্মস ভ্যালু। লিভারেজ বলতে কি বোঝায়? ইউজ অফ ডেট ফাইন্যান্সিং, এটাকে বলে লিভারেজ। তার মানে ডেট ফাইন্যান্সিং বা লোন যদি আমরা নেই সেটাকে বলে লিভার্ড ফার্ম। যেই ফার্মের লোন আছে, বন্ড আছে, ডেট আছে, যেভাবেই বলি আমরা, সেই ফার্মকে কি বলে? লিভার্ড ফার্ম। যেই ফার্মের বন্ড নাই, লোন নাই, সেই ফার্মকে কি বলে? আনলিভার্ড ফার্ম অথবা অল ইকুইটি ফার্ম। কথা বুঝছেন? জি স্যার। তাহলে এবার প্রশ্ন হলো যে কেন আমরা লিভারেজে যাব, মানে লোন অপশনে যাব কেন? লোন অপশনে যাব এর একটি সহজ কথা হলো যে লোন অপশনে না গিয়ে আমরা যদি শুধু শেয়ারে থাকি, অল ইকুইটিতে থাকি, সেক্ষেত্রে আমাদের ফার্মের ভ্যালু ম্যাক্সিমাইজের সাথে এর একটি রিলেশন রয়েছে। সহজ করে বললে, আপনি যদি নিজস্ব টাকায় বিজনেস করেন মানে অল ইকুইটি, তাহলে কি হবে? তাহলে আপনার ফার্মের যে প্রফিট হবে, নেট প্রফিট, আর যদি আপনি লোন নিয়ে বিজনেস করেন তাহলে আপনার নেট প্রফিট বেশি হবে। কিভাবে? সেটার একটি সহজ কথা হলো, আপনি যদি লোন নেন সেক্ষেত্রে একটি কস্ট বাড়বে। কি কস্ট? লোনের উপরে ইন্টারেস্ট দিতে হবে। আর যদি লোন না নেন, লোন না নিলে তো আর ইন্টারেস্ট নেই। শেয়ার হোল্ডারদেরকে তো আর ইন্টারেস্ট দিতে হয় না, শেয়ার হোল্ডারদেরকে কি দেয়া হয়? ডিভিডেন্ড দেয়া হয় এন্ড অফ দ্য ইয়ার। কোম্পানির নেট প্রফিটের সার্টেন পার্সেন্টেজ ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য শেয়ার হোল্ডার্স, দ্যাট ইজ কল্ড ডিভিডেন্ড। তাহলে ফার্মের লোন থাকলে কি পেমেন্ট করতে হয়? ইন্টারেস্ট। আর ইন্টারেস্ট একটি এক্সপেন্স, এটি একটি এক্সপেন্স। তার মানে ইন্টারেস্ট যদি আগে আমরা বাদ দেই তাহলে তো নেট ইনকাম কম হবে, কারণ এই খরচটা আমরা বাদ দিয়েছি। রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে নেট ইনকাম বের হবে। তাহলে ইন্টারেস্ট, এই এক্সপেন্সটি যখন আমরা লোন নিব তখন এই এক্সপেন্সটি আসবে, এটি লোন না নিলে তো আর এটি আসবে না। তাহলে লোন নেওয়ার কারণে একটি নতুন এক্সপেন্স তৈরি হলো, সেটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স। এইটি যদি আমরা বাদ দেই তাহলে কোম্পানির নেট প্রফিট কম হবে। নেট প্রফিট কম হলে কোম্পানির ট্যাক্স কম দিতে হবে, কারণ প্রফিট বেশি হলে বেশি ট্যাক্স, কম হলে কম ট্যাক্স। এটি হলো যুক্তি, যে কারণে আমরা কি চাই, যে আমরা ট্যাক্স সেভ করতে চাই, এ কারণে আমরা কি করব? আমরা লোন নিব। আচ্ছা, লোন যদি না নেই তাহলে কি হতো? তাহলে তো ইন্টারেস্ট এক্সপেন্সটি থাকতো না। ধরেন আমরা 10 লাখ টাকার উপরে 10 লাখ টাকার উপরে আমরা 5% হিসেবে আমরা ইন্টারেস্ট দিচ্ছি, তাহলে কত হয়? 50,000 মনে করেন। তাহলে 50,000 টাকা ইন্টারেস্ট আসতো, আমরা সেটা বাদ দিতাম। আর এখন লোন যদি না থাকে 50,000 তো দিতে হচ্ছে না। তাহলে যেহেতু 50,000 দিতে হচ্ছে না, আমাদের যত নেট প্রফিট হবে সেটি অনেক বেশি হবে, কারণ 50,000 তো বাদ দিই। আচ্ছা, যেহেতু বেশি হলো, এরপরে আমরা কি করব? এখান থেকে এর উপরে আমাদের ট্যাক্স দিতে হবে। তাহলে তো ট্যাক্স বেশি দিতে হবে, কারণ ট্যাক্স বেশি দিতে হবে কারণ কি, এই যে 50,000 তো আমরা এখনো বাদ দিই। ট্যাক্স দেওয়ার পরে যা থাকবে
এইটা হলো নেট প্রফিট আফটার ট্যাক্স। তখন আমরা কি করব, এখানে শেয়ার হোল্ডারদেরকে তারপরে ডিভিডেন্ড হিসেবে এখান থেকে দিব। এটা হলো যদি আমাদের লোন না থাকে। আর যখন লোন থাকে তখন তো লোনের ইন্টারেস্ট অ্যামাউন্ট আগে বাদ দিতে হয়। তখন ইন্টারেস্ট আগে যেহেতু বাদ দিয়েছি, তার কারণে প্রফিট কমে গিয়েছে, ট্যাক্স কম দিতে হয়েছে। তখন এখানে ট্যাক্স কম দিতে হলো, যত টাকা কম দিলাম এটা আমাদের সেভ হলো। তো এই ট্যাক্স সেভিংসটাই হলো আমাদের এখানে লোনের সুবিধা। তাহলে এক কথায় আমরা কি মনে রাখবো, ইফ দ্য ফার্ম ইজ লিভার্ড ফার্ম or if the farm has loan or debt, what is the benefit? এক কথায় হলো ট্যাক্স সেভিংস। ট্যাক্স সেভিংস মনে থাকবে? জি স্যার। তো সেটি তো আমরা এক্সপ্লেইন করলাম কিভাবে কি হয়, কিন্তু এক কথায় মনে রাখবেন যে বেনিফিট হলো লোন থাকলে কি সুবিধা, ট্যাক্স সেভিংস হয়, ট্যাক্স কম দিতে হয়। এতটুকু বুঝছেন সবাই? জি স্যার। তাহলে জি, এবারে স্যার। এবারে এক্সাম্পলটা দেখি আমরা। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, একটি কোম্পানির এই যে একটা টেবিল দেওয়া আছে দেখেন। অ্যাসেট কত, কারেন্ট মানে বর্তমানে, প্রপোজড মানে কোম্পানি স্ট্রাকচার চেঞ্জ করার যে মানে প্ল্যান আছে, সেটা করলে ভবিষ্যতে কি হবে, এটা হলো প্রপোজড। কারেন্ট হলো বর্তমান কোম্পানির অবস্থা। তাহলে অ্যাসেট বর্তমানে কত, 8,000। 8,000। আর প্রপোজড মানে স্ট্রাকচার যদি চেঞ্জ করা হয় সেক্ষেত্রেও ভবিষ্যতে কোম্পানির অ্যাসেট 8,000ই থাকবে। আচ্ছা, ডেট মানে লোন বর্তমানে কত, 0 নাই Zero, স্যার। নাই, মানে এই ফার্মটা কি অল ইকুইটি ফার্ম। আর স্ট্রাকচার যদি চেঞ্জ করে সেক্ষেত্রে ভবিষ্যতে লোনের পরিমাণ কত হবে, 4,000 স্যার। 4,000। আচ্ছা, লোনের পরিমাণ 4,000 মানে কি, আর বাকি 4,000 হবে কি ইকুইটি। ইকুইটি তাহলে বর্তমানে ইকুইটি কত, 8,000। 8,000। ভবিষ্যতে ভবিষ্যতে চেঞ্জ করলে হবে 4,000। 4,000। এটা তো বুঝছেন? জি স্যার। আচ্ছা, ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট বর্তমানেও মার্কেটে 10%, ভবিষ্যতেও 10%ই থাকবে। এটা তো মার্কেট যদি চেঞ্জ না হয় সেম থাকবে। তারপরে মার্কেট ভ্যালু পার শেয়ার, প্রতিটি শেয়ারের ভ্যালু কত বর্তমানে, 20 $20। 20 টাকা। ভবিষ্যতেও $20। শেয়ার মার্কেটে এটি $20ই থাকবে। শেয়ার আউটস্ট্যান্ডিং মানে বর্তমানে মার্কেটে কি পরিমাণ শেয়ার রয়েছে কোম্পানির, 400। 400। আর ভবিষ্যতে যেহেতু সে শেয়ারের সংখ্যা কমিয়ে দিবে তাহলে কত থাকবে, 200। 200। 200 মানে অর্ধেক হয়ে যাবে, কারণ সে তো লোন নিবে, লোন নিলে শেয়ারের নিচ্ছি সংখ্যা স্যার। কমিয়ে ফেলবে। শেয়ারের সংখ্যা মার্কেট থেকে শেয়ারগুলি বাই ব্যাক করে ফেলবে, মানে সে কিনে নিবে, কমিয়ে ফেলবে। আচ্ছা, তাহলে এই যে ক্যাপিটাল স্ট্রাকচার, এটি সে চেঞ্জ করতে চাচ্ছে, মানে 8,000-কে এখন বর্তমান 8,000 হলো তার ইকুইটি, এটাকে সে কমিয়ে কি করতে চাচ্ছে, 4,000 ইকুইটি এবং 4,000 লোন এটি করতে চাচ্ছে। এখন এটি করবে কিনা সেই ডিসিশন তার নিতে হবে। তো আমরা তো জানি যে লোন নিলে সুবিধা আছে, কি সুবিধা বলেন তো, ট্যাক্সটা কম স্যার। ট্যাক্সটা ট্যাক্স কমবে। সেভিংস। আচ্ছা, তাহলে তো প্রপোজড স্ট্রাকচার যেটি এখানে দেখানো আছে সেটাতেই যাওয়ার কথা, কিন্তু এটা যাওয়ার আগে তার তো অ্যানালাইসিস করতে হবে যে এখানে গেলে আমাদের কি লাভ লোকসান হবে। এর জন্য আমরা 16.2 টেবিলটা দেখি, যে বর্তমানে কোম্পানির ROA মানে কি, রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেট বর্তমানে অবস্থা কি কোম্পানির, রিসেশন, এক্সপেক্টেড এক্সপেনশন, মানে মার্কেটের তিনটি অবস্থায়, মার্কেটের তিনটি অবস্থা, যদি মার্কেটের অবস্থা খারাপ হয় মানে রিসেশন, সেক্ষেত্রে ROA হবে 5%। মার্কেটের অবস্থা যদি অ্যাভারেজ থাকে ROA হবে 15। আর মার্কেট যদি খুব ভালো অবস্থায় যায় সেক্ষেত্রে ROA হবে 25%। 25। এটি প্রপোজড, মানে ভবিষ্যতে, যেহেতু এই কারণে ভবিষ্যৎ তো আমরা সার্টেন নাই, কারণ তিনটি অবস্থায় চিন্তা করা হয়েছে, যে ভালো, খারাপ অথবা অ্যাভারেজ। ইউ গট দি পয়েন্ট?
জি স্যার। তিনটি অপশন কেন চিন্তা করছি আমরা, কারণ যেহেতু প্রপোজড মানেই তো ইউ আর নট সার্টেন, ভালো খারাপ এভারেজ সবই হতে পারে, এজন্য তিনটি অবস্থায় আমরা বিবেচনায় নিব। আচ্ছা, আর্নিং বলতে কোম্পানির যে গ্রস ইনকাম, সেটি এখানে খারাপ অবস্থা হলে এস্টিমেট করা হয়েছে, এটি এস্টিমেশন, যে যদি খারাপ অবস্থা হয় বেশি তো আর আর্ন করতে পারবে না কোম্পানি, সেক্ষেত্রে $400 আর্ন করবে। যদি অ্যাভারেজ থাকে $1200 করবে, খুব ভালো মার্কেট হলে কোম্পানি আর্ন করবে কত, 2000। এটিও এক্সপেকটেশন মানে প্রপোজড। তারপরে রিটার্ন অন ইকুইটি, ROE, রিটার্ন অন ইকুইটি ROE, সেটি কি হবে, এটিও ধরা হয়েছে 5%, 15%, 25%। ROA আর ROE দুইটাই সেম, কারণ কি, কারণ এটা তো অল ইকুইটি ফার্ম। অল ইকুইটি ফার্মে এই যে উপরে দেখেন অ্যাসেট 8000, ইকুইটি কত, 8,000 স্যার, অ্যাসেট 8,000, ইকুইটি 8,000। ইকুইটিও 8000। এই কারণে ROA এবং ROE দুইটাই কিন্তু সেম হবে। জি স্যার। আচ্ছা, এটা কেন সেম, কারণ আমরা আছি বর্তমান স্ট্রাকচারে কোনো লোন নাই। ওকে, জি তাহলে এরপরে লাস্ট দেখেন ইপিএস কত হবে, ইপিএস কিভাবে বের করে, ফর্মুলা কি, ইপিএস হলো নেট ইনকাম বাই টোটাল শেয়ার। তাহলে নেট ইনকাম তো এখানে ধরা হয়েছে 400, আর টোটাল শেয়ার কত, 400। 400 স্যার। তাহলে 400 ডিভাইডেড বাই 400 কত হয়, স্যার 1 হয় স্যার। 1। আর যদি এখানে থাকে এক্সপেক্টেড বাই অ্যাভারেজ, সেক্ষেত্রে 1200 ডিভাইডেড বাই 400 কত হয়, 3 স্যার। আর যদি এখানে হয় 2000 ডিভাইডেড বাই 400 কত হয়, 5 5। হয় স্যার। তার মানে এপিএস হবে 1, 3 অথবা 5, তিনটার যে কোনো টাইপ হতে পারে। এগুলি কখন, যদি বর্তমান স্ট্রাকচারে থাকে, বর্তমান স্ট্রাকচারটা কি, অল ইকুইটি। ওকে, আর আমরা চাচ্ছি কি এখন, আমাদের প্রপোজড কি কি চাচ্ছি, স্যার ডেপ্টে যাব নাকি স্যার ইকুইটিতে যাব স্যার? ইকুইটি তো বর্তমানে আছি, এই ডেটে আমরা যাব কিনা, জি স্যার। 50-50 ডেট এন্ড ইকুইটি, সেটাতে আমরা যাব কিনা। আচ্ছা, তাহলে এবার আমরা যদি ডেট অল ইকুইটি তো অবস্থা দেখলাম, আর ইকুইটিতে থেকে ডেট ইকুইটি দুইটা কম্বিনেশনে গেলে কি হয় সেটা দেখতে হবে। তাহলে এবারে আমরা চিন্তা করছি লিভার্ড ফার্মের কথা, যেখানে ডেটও থাকবে ইকুইটিও থাকবে। তাহলে প্রথমেই আমরা দেখি রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেট তো আমরা 8000ই আছে, আমরা যে অপশনেই যাই, এই কারণে 5%, 15%, 25 আগে যেটা জেনে আসলাম সেটাই আছে। এরপরে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ইবিআই তো আগে দেয়া আছে, আমরা দেখে আসছি 400, 1200, 2000। এবারে আসি আমরা, এখন তো আমরা লোন নিয়েছি, লোন নিলে লোনের উপরে ইন্টারেস্ট দিতে হবে। লোন কত নিয়েছি, ওই যে প্রপোজটার মধ্যে ছিল 10% স্যার। 10% রেটে কত টাকা লোন নিয়েছি, 4,000 টাকা। 4000। তাহলে 4000-এ 10% বের করলে ইন্টারেস্ট কত হয়, 400 হয় স্যার। 400। তাহলে এবারে আমরা ইবিআই বা টোটাল যে ইনকাম, এই 400 থেকে ইন্টারেস্ট বাদ দিলাম 400, 400, 400। আচ্ছা, তিনটা সিচুয়েশনে, তাহলে 400 থেকে 400 বাদ দিলে হয় 0, এখানে বাদ দিলে থাকে 800, এখানে বাদ দিলে থাকে 1600। ওকে, তাহলে যখন আমরা ইকুইটি থেকে লিভারেজে গেলাম, তখন ইন্টারেস্ট, এই খরচটি বেড়ে গেল, আগেই তো বলেছিলাম ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, একটি খরচ বেড়ে যায়। তাহলে এটি পেমেন্ট করার পরে আমাদের নেট ইনকাম কি থাকে, 0, 800 এবং 1600। এখন ROE এবং ইপিএস বের করি আমরা। ROE কি হবে, ROE মানে তো নেট ইনকাম বাই ইকুইটি, তাহলে নেট ইনকাম কত, 0 ডিভাইডেড বাই ইকুইটি কত, ইকুইটি কত, 400। তাহলে 0/400, 400। আর এখানে
কত নেট ইনকাম? নেট স্যার, ইনকাম কত? 800 নেট ইনকাম হলো, বলেন, কিন্তু 800। তাহলে আর ও ই বের করলে তাহলে কত হয়? ডিভাইড করে দেখেন। ইকুইটি কত? ইকুইটি স্যার 400 স্যার। ইকুইটি তো 4000। ও স্যার, ইকুইটি 4000 স্যার, 4000 মানে 10% দিয়ে ভাগ দিছি, তাহলে 400 হয় স্যার। তাহলে কত হয় ডিভাইড করলে? 800/4000 কত হয়? স্যার 20 হয় স্যার। 20%, এই যে নিচে দেয়া আছে। জি স্যার। আর এইটা কত হয়? এটা স্যার 40। তাহলে আর ও ই বর্তমানে হবে, মানে এই স্ট্রাকচারে লোন নিলে হবে 20%, 40%। আর ইপিএস বের করেন এবার। ইপিএস কিভাবে বের করে? নেট ইনকাম বাই টোটাল নাম্বার অফ শেয়ার। তাহলে এখানে 0 নেট ইনকাম ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার 400, তাহলে 0 হয়। এখানে 800 আর নাম্বার অফ শেয়ার কত? ইয়া 20%, না ইয়া স্যার, ইয়া হুম, হুম। স্যার বুঝলাম না স্যার, কি বললেন স্যার? ইপিএস এর ফর্মুলা কি? আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার। বলেন। এই যে আগে করে আসলাম না আমরা এখানে, এই যে এখানে দেখুন, এখানে এই যে ইপিএস বের করলাম না, এই যে কিভাবে করেছিলাম? হুম, স্যার ইয়া, আরে টোয়েন্টি, পুরো অঙ্কটা একটু দেখা লাগবে স্যার, খেয়াল আসতেছে না। এই যে আগেরটাও দেখাবো, এই যে দেখাইলাম। টোটাল শেয়ার আউটস্ট্যান্ডিং আগে ছিল না, এই যে 400, 400। এই 400/400 তে 1 হয়েছিল। তারপরে এখানে কত হয়েছিল? 1200/403 হয়েছিল। তারপরে এখানে 2000/405 হয়েছিল, মনে আছে? আছে স্যার, হুম। আছে আর স্যার, এখন, মানে এখন প্রপোজ যেটা আমরা অল ইকুইটি থেকে বর্তমান যে স্ট্রাকচারে আসলাম, এখানে শেয়ার সংখ্যা কত? 20 স্যার, 200 200। 200। তাহলে 200 দিয়ে ওরকম ডিভাইড করেন, তাহলে 0/200 0, 800/200 কত? 4 হয়, 4, 4 স্যার, 1600/200। 8 স্যার। এবার বুঝছেন? বুঝতে পারছি স্যার, মানে আরেকবার করা লাগবে বাসায়, তাহলে স্যার হ্যাঁ, পুরো ফ্রি হবে। আচ্ছা, তাহলে এবার অল ইকুইটি ফার্মের আরওই এবং ইপিএস আর পরেরটায় দুইটা কম্পেয়ার করেন, যে এইখানে কত আর এইখানে কত, এটার সাথে এটা কম্পেয়ার করেন। 5% আর এখানে কত? 0। 0 15% এখানে কত? 20। 20 25% এখানে কত? 40 40। আর ইপিএস কম্পেয়ার করেন, 1 এখানে 0, 0 3 এখানে 4 4, 4 5 এখানে 8 8। 8। তাহলে দুইটা স্ট্রাকচার, আগেরটা হলো যখন লোন ছিল না, 4000 লোন ছিল না, অল ইকুইটি ছিল। আর পরেরটা হলো যখন লোন নিলাম, কথা বুঝছেন? জি স্যার। তাহলে লোন নেয়ার কারণে আমাদের যে ক্যালকুলেশনে আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো মার্কেটের অবস্থা যদি খারাপ থাকে, তাহলে লোন নিলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে, কারণ 0 0 আসে, আর ওই 0 আসে, ইপিএস ও 0 আসে।
দেখেছেন? জি স্যার দেখতে পাচ্ছি, কিন্তু মার্কেটের স্যার মার্কেটের পরের মার্কেটের অবস্থা যদি অ্যাভারেজ থাকে অথবা ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা লোন নিলে আমাদের লাভ আছে, কারণ 15% আর এখানে হয়ে যাচ্ছে 20%, আবার এখানে 3 ইপিএস, এখানে হয়ে যাচ্ছে 4 ইপিএস, তাই না? বেশি হচ্ছে জি না? স্যার, জি স্যার। তাহলে এবার আমরা কনক্লুশন ড্র করি, এটা ভালো করে শুনেন এবং খেয়াল করুন যে কোম্পানি যদি বর্তমান অল ইকুইটি এই স্ট্রাকচার থেকে তার ডেট ইকুইটি এই স্ট্রাকচারে যেতে চায়, তাহলে মার্কেট জাজ করতে হবে। মার্কেট জাজ করে যদি এস্টিমেট করা যায়, বোঝা যায় যে মার্কেট ভালোর দিকে যাচ্ছে, ভালো না হলেও অ্যাভারেজ থাকবে, সেক্ষেত্রে লোন নিয়ে, ডেট নিয়ে লিভার ফার্ম হওয়াটা ভালো, মানে লোন থাকাটা ভালো। কেন ভালো? আমরা ক্যালকুলেট করে দেখলাম যে আরওই বাড়ে এবং ইপিএসও বাড়ে। আর যদি মার্কেট জাজ করে আমরা বুঝতে পারি যে আগামীতে মার্কেটের অবস্থা খারাপ হবে, তাহলে আমরা বর্তমান অল ইকুইটি স্ট্রাকচারে থাকাই বেটার, আমাদের লোন নিয়ে ডেট ইকুইটি এই অপশনে যাওয়া উচিত হবে না। কথা জি স্যার, বুঝছেন? কথা বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। তাহলে এটাই হলো এতক্ষণের কনক্লুশন। তাহলে আমরা কি এখান থেকে জানলাম যে একটি ফার্ম তার চয়েস বিটুইন ডেট এন্ড ইকুইটি, ডেট ডেট এবং ইকুইটি, সে কি হোল ইকুইটিতে থাকবে নাকি ডেট ইকুইটিতে থাকবে, এটি ডিপেন্ড করবে মার্কেটের অবস্থা, ভবিষ্যতে কোথায় যায়, কি হয় তার উপর। এবং মার্কেট জাজ করে যদি আমরা দেখি মার্কেটের অবস্থা অ্যাভারেজ থাকবে অথবা ভালোর দিকে যাবে, তাহলে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করে ডেট ইকুইটি স্ট্রাকচারে যাব, কারণ ইট উইল ব্রিং পজিটিভ রিটার্ন ফর দ্য ফার্ম, যেটি আমরা ক্যালকুলেট করে প্রুফ করলাম যে আরওই বেড়ে যায়, ইপিএস বেড়ে যায়, 3 থেকে 4 হয়ে যাচ্ছে, 4 থেকে 5 হয়ে যাচ্ছে, যেটা আগে আমরা দেখলাম। ওকে, জি স্যার। এটা হলো কনক্লুশন। তাহলে আমরা আজকে যে বিষয়গুলি আলাপ করলাম, 1 নম্বরে ক্যাপিটাল স্ট্রাকচার কি, 2 নম্বরে আলাপ করলাম কোন ধরনের ক্যাপিটাল স্ট্রাকচার ফার্মের জন্য বেটার হবে, পাই থিওরি এর মাধ্যমে আমরা যেটি দেখলাম, এবং ফার্মের যে অবজেক্টিভ ভ্যালু ম্যাক্সিমাইজেশন, এই ভ্যালু ম্যাক্সিমাইজেশন যেই ক্যাপিটাল স্ট্রাকচারের মাধ্যমে এনশিওর হবে, আমরা সেই ক্যাপিটাল স্ট্রাকচারেই যাব। এবং সেক্ষেত্রে আমরা থিওরিটিক্যালি বলেছি যে ডেট ইকুইটি বা লিভার্ড ফার্মের ক্যাপিটাল স্ট্রাকচার ফার্মের জন্য ভালো, সেটি ক্যালকুলেট করে আমরা প্রমাণ করেছি যে কেন ভালো। তবে শর্ত থাকে যে মার্কেটের অবস্থা অ্যাভারেজ অথবা ভালো হতে হবে, আর না হলে আবার সেটি ফার্মের জন্য কি উল্টা হবে, খারাপ হবে। খারাপ হবে স্যার। সবাই বুঝছেন এতটুকু? স্যার পারছি স্যার। না বুঝলে বলেন, প্রশ্ন থাকলে বলেন, আর এইগুলি বইয়ে আরো ডিটেইলস আছে, পড়লে আরো ক্লিয়ার হবে। আচ্ছা স্যার। তাহলে আজকে এখানে শেষ করতে চাই, আজকে তো সবাই জয়েনও করেননি, যদি বুঝে থাকেন ফাইন, প্রশ্ন থাকলে বলেন, নাহলে এখানে শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, আগামী ক্লাস তো মনে হয় হবে না, তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। জি স্যার। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম।